আসসালামু আলাইকুম। পকেট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গুণগত রসায়নের পঞ্চম ক্লাসটি শুরু করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেই কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের যে ঘূর্ণন, এগুলোকে যে প্রকাশক রাশি দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ তিনটা হচ্ছে কক্ষপথের সাথে সংশ্লিষ্ট, একটা হচ্ছে ইলেকট্রনের সাথে সংশ্লিষ্ট। তিনটা কক্ষপথের সংশ্লিষ্ট কী কী? আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস। আর ইলেকট্রনের সাথে হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। এই আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রন ঘূর্ণন বোঝানোর জন্য আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা পাই। একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এস। এনকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এলকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এমকে আমরা বলি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর এসকে আমরা বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেখানে তিনটা হচ্ছে কক্ষপথের সাথে সম্পর্ক আর একটা হচ্ছে ইলেকট্রনের সাথে সম্পর্ক। এখন আমরা একটা একটা করে শিখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, সহকারী কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, এম কী জিনিস বা এস কী জিনিস। এই জিনিসটা বোঝার আগে তোমরা এই জিনিসটা বুঝো যে এই একটা কক্ষপথ, একটা ইলেকট্রন কক্ষপথের কই থাকে? ইলেকট্রন কক্ষপথের উপশক্তি স্তরে থাকে। উপশক্তি স্তরে কোথায় থাকে? অরবিটালে থাকে। তাহলে ইলেকট্রন থাকছে কোথায়? কক্ষপথের উপশক্তি স্তরে। উপশক্তি স্তরে। তারপর হচ্ছে অরবিটালে। আমরা এই যে তিনটা জিনিস, কক্ষপথ, উপশক্তি স্তর এবং অরবিটাল, এই তিনটা জিনিস আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব। কক্ষপথ, উপশক্তি স্তর এবং অরবিটাল, আমরা এই তিনটা জিনিস কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব। আমরা একটু আগে বলেছিলাম কি আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করব। আমরা সেই জিনিসটা একটু পরে আলোচনা করব। আমরা আগে এটা এভাবে বুঝি, তারপর তোমাদেরকে ওটার সাথে রিলেট করে দিব ইনশাল্লাহ। আসলে আমরা কক্ষপথ প্রথমে শিখি। কক্ষপথ সম্পর্কে কম বেশ সবার ধারণা আছে। যারা 9, 10 সায়েন্স পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তেছে, সবাই কক্ষপথ সম্পর্কে জানে। তাহলে এই যে নিউক্লিয়াস ভিতরে আর তার চারপাশে বিভিন্ন গোলাকৃতির কক্ষপথ, বিভিন্ন গোলাকৃতিক পথ, এগুলোকে বলা হয় কক্ষপথ বা অরবিট। কক্ষপথ বা অরবিট, এগুলোকে আমরা n = 1, 2, 3, 4 এভাবে ব্যাখ্যা করি। 1, 2, 3, 4 এবং এগুলো অসীম পর্যন্ত হতে পারে। তারপর আসা হচ্ছে এইগুলো, এই যে কক্ষপথগুলোর মধ্যে আমরা কি জানতে হবে? কক্ষপথগুলো আকার বাড়তেছে। দেখো, আকার বাড়া মানে কি? এদের পরিধি বাড়তেছে। পরিধি বাড়া মানে কি? এদের ব্যাসার্ধ বাড়তেছে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ছিল এতটুকু, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এতটুকু, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এতটুকু, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এতটুকু। তাহলে আমরা দেখতেছি যে যতই কক্ষপথ বাড়তেছে, যত বেশি কক্ষপথ তত বেশি আকার বা তত বেশি ব্যাসার্ধ। তাহলে কক্ষপথ নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আসা হচ্ছে উপশক্তিস্তর কি জিনিস? উপশক্তিস্তর হচ্ছে কক্ষপথের ভিতরে যেখানে ইলেকট্রন থাকে। কক্ষপথের ভিতরে যেখানে ইলেকট্রন থাকে। উপশক্তিস্তর মেনলি 4 ধরনের। উপশক্তিস্তর মেনলি 4 ধরনের। এগুলোকে আমরা বলি এস, পি, ডি, এফ। এস এর আকৃতি হচ্ছে বর্তুলাকার। পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। আর ডি এর আকৃতি হচ্ছে দ্বি ডাম্বেল আকার। আর এফ এর আকৃতি হচ্ছে 4টা ডাম্বেল বা 8টা লোব। 8টা লোব, 4টা লোব, 2টা লোব। একটা ডাম্বেল মানে হচ্ছে এরকম, যেখানে এ একটা লোব, এ একটা লোব। তো তোমাদের এফটা মনে রাখা লাগবে না, তোমাদের প্রথম 2টা মনে রাখতে হবে। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্তুলাকারটা। তোমাদের বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে এস এর আকৃতি কেমন সে জিনিসটা জানতে চাওয়া হয়। তাহলে এস এর আকৃতি বর্তুলাকার, অনেক সময় গোলাকার থাকে। তোমরা গোলাকার আর বর্তুলাকার যদি একসাথে থাকে তাহলে বর্তুলাকার দাগাবা, আর যদি গোলাকার শুধু গোলাকার থাকে তাহলে গোলাকার দাগাবা।
তাহলে এখন এই যে এসপিডিএফ এগুলো আসছে কিভাবে, সেগুলো আসছে হচ্ছে আমরা জানি এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন দিয়ে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন দিয়ে আমরা আকার বুঝি বা এন দিয়ে আমরা কক্ষপথ বুঝি। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল দিয়ে আমরা উপশক্তি স্তর বুঝি বা এল দিয়ে আমরা উপশক্তি স্তর বা এল দিয়ে আমরা কক্ষপথের আকৃতি বুঝি। তাহলে হচ্ছে এল। তো এল এর মানটা কিসের উপর নির্ভর করে? এল এর মানটা হচ্ছে এন এর উপর নির্ভর করে। আমরা দেখি এল এর মানটা বের করি, তাহলে তোমরা বুঝবে এসপিডিএফ কিভাবে পেলাম। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এন এর মানের পরিবর্তনের সাথে এল এর মান পরিবর্তন হয়। এন এর মানের উপর নির্ভর করে এই উপশক্তি স্তরগুলো কি পরিবর্তন হয়। তাহলে আমরা দেখি, আমরা যদি আমরা 4টা কক্ষপথ বের করছিলাম না, n = 1 2 3 4, আমরা 4টার জন্য ব্যাখ্যা করব, যদিও এগুলো সহজ, তারপর আমরা 4টার জন্য ব্যাখ্যা করব যাতে কারো কোনো সমস্যা না থাকে। তাহলে আমরা প্রথম কক্ষপথের জন্য চিন্তা করি, আমাদের প্রথম কক্ষপথটার জন্য তার উপশক্তি স্তর কী হবে, তার উপশক্তি স্তর কী হবে। তাহলে l = 0 থেকে 1 - 1, তাহলে কি 0, তো 0 থেকে 0 মানে কি শুধু 0। তাহলে 1 নম্বর কক্ষপথের জন্য, অর্থাৎ n = যখন 1, তখন 1 নম্বর কক্ষপথের জন্য আমরা উপশক্তি স্তর শুধুমাত্র 0 পাই। উপশক্তি স্তর শুধুমাত্র 0 পাই। 0 মানে কি নাই না, 0 মানে যে নাই তেমনটা না, 0 মানে হচ্ছে এটা একটা উপশক্তি স্তরের নাম 0। তারপর এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথের জন্য। 2 নম্বর কক্ষপথের জন্য আমরা পাবো l। তাহলে এখানে 0 থেকে এটাকে আমরা 2 বসাই, এটাকে 1 বসাই, তাহলে 1 0 থেকে 1, তো 0 থেকে 1 কি হয় 0 আর 1 হয়। তাহলে 2 নম্বর কক্ষপথে আমরা 2টা কক্ষপথ পাবো, উপশক্তি স্তর পাবো, সেটা কি 0 আর 1। তো 3 নম্বর কক্ষপথে আমরা কি পাবো, এতক্ষণ সবাই বুঝে গেছে যে 0 থেকে আমরা 2 পর্যন্ত পাবো। 0 থেকে 2 পর্যন্ত কি আছে, 0 1 2। তাহলে 3 নম্বর কক্ষপথে আমরা 3টা উপশক্তি স্তর পাবো। তবে 4 নম্বর কক্ষপথে আমরা যাই, তাহলে আমরা এল এর মান পাবো হচ্ছে 0 1 2 3, অর্থাৎ আমরা 4 নম্বর কক্ষপথে 4টা উপশক্তি স্তর পাবো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বললাম না, যত এন তত এল, অর্থাৎ এন যদি 5 নম্বর কক্ষপথ হয় তাহলে এলও হবে কি, অর্থাৎ উপশক্তি স্তর হবে 5টা। যদি এখন দেখো এই জিনিসটার সাথে আমরা একটু মিলাই, এই 0 1 0 1 0 1 2 0 1 2 3 এগুলো কী জিনিস? 0কে আমরা এস বলি, 0কে আমরা এস দ্বারা সংজ্ঞায়িত করি। তারপর 1কে আমরা পি, 2কে আমরা ডি, 3কে আমরা এফ বলি। তাহলে দেখো এখন আমরা যদি এই মানগুলো বসাই দিই, তাহলে হবে হচ্ছে এর জন্য হচ্ছে, অর্থাৎ যখন প্রথম কক্ষপথের জন্য হবে শুধুমাত্র এস, দ্বিতীয় কক্ষপথের জন্য হবে এস পি, তৃতীয় কক্ষপথের জন্য হবে এস পি ডি, আর চতুর্থ কক্ষপথের জন্য হবে এস পি ডি এফ। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন বুঝলাম যে কিভাবে একটা কক্ষপথ থেকে উপশক্তি স্তর বের করলাম। এই উপশক্তি স্তরগুলো আমরা নাম দিব, তার কক্ষপথের যে প্রধান কক্ষপথ আছে তার সংখ্যা দিব। যেমন প্রথম কক্ষপথের জন্য 1, দ্বিতীয় কক্ষপথের জন্য হচ্ছে 2 2, তৃতীয় কক্ষপথের জন্য হচ্ছে 3 3 3, চতুর্থ কক্ষপথের জন্য হচ্ছে 4 4 4 4। তাহলে এই জিনিসটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে প্রথম কক্ষপথের জন্য কি 1p হওয়া সম্ভব কি না, বা দ্বিতীয় কক্ষপথের জন্য হয় কি 2d সম্ভব কি না, বা তৃতীয় কক্ষপথের জন্য 3f সম্ভব কি না? সম্ভব না। কেন সম্ভব না? আমরা জানি 3 হচ্ছে f, 3 f। তা তৃতীয় কক্ষপথে আমরা l পাই কি 0 1 2 0 1 আর 2, তাহলে 3 পাই না, 3 যেহেতু পাই না তাহলে fও পাই না, তাহলে 3d সম্ভব আর 3f সম্ভব না। আবার 2d এর মান হচ্ছে কত 2, তাহলে আমরা যখন দ্বিতীয় কক্ষপথ করি তখন আমরা সেখানে পাই 0 আর 1, তো 0 আর 1 এর মধ্যে আমরা এস আর পি প্রকাশ করতে পারি, ডি আমরা প্রকাশ করতে পারি না, তাহলে 2dও পসিবল না বা 1pও পসিবল না। তবে তোমাদের এই প্রশ্নটার সমাধান হয়েছে। এখন দেখো আমরা উপশক্তি স্তর পেলাম, এখন আমরা অরবিটাল পাবো। আমরা অরবিটালটা কিভাবে পাই সেটা দেখো। নর্মালি আমরা অরবিটালটা এল থেকে পাই, এল এর মানের উপর নির্ভর করে আমরা এই এল এর মানগুলো আমরা একটু পাশে লিখি। এন এর মান যেরকম পাশে লিখেছি, এল এর মানগুলো আমরা পাশে লিখি। এল এর মানগুলো হইতে পারে 0 1 2 3 হইতে পারে, আরও বেশি হইতে পারে, বাট আমরা এস পি ডি
এফ হতে পারে। এখন আমরা যে কোনো একটা এল নিব। এল হচ্ছে কি, আগে সেই জিনিসটা বলি। এল হচ্ছে অরবিটাল বোঝায়। এম এম দিয়ে আমরা অরবিটাল বুঝি, এম দিয়ে আমরা ত্রিমাত্রিক বিন্যাস বুঝি। এম দিয়ে আমরা অরবিটাল বুঝি, এম দিয়ে আমরা ত্রিমাত্রিক বিন্যাস বুঝি। তাহলে ত্রিমাত্রিক বিন্যাসটা কিভাবে তৈরি হয়েছে? মূলত পক্ষে আমরা জানি কি, এখানে হচ্ছে ইলেকট্রন থাকে, এখানে হচ্ছে প্রোটন থাকে। তো প্রোটন আর ইলেকট্রন একটা নেগেটিভ পজিটিভ ব্যাপার স্যাপার থাকলো না, অর্থাৎ একটা তড়িতের ব্যাপার স্যাপার থাকলো। তো যেখানে তড়িৎ সৃষ্টি হবে সেখানে চৌম্বক ধর্ম কি প্রকাশ পাবে। এই তড়িৎ আর চৌম্বক ধর্মের কারণে হয় কি, ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাসের পরিবর্তন হয়। এই ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করার জন্য আমরা ত্রিমাত্রিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কিসের উপর নির্ভর করে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নির্ভর করে এল এর উপরে। কেমনে? সেটা হচ্ছে প্লাস এল থেকে 0 হয়ে মাইনাস এল পর্যন্ত, এগুলো হচ্ছে থেকে আর কি, বা টু। তাহলে প্লাস এল থেকে 0 হয়ে মাইনাস এল পর্যন্ত। আরও সুন্দর করে লিখি, প্লাস এল, তারপর 0, তারপর হচ্ছে মাইনাস এল পর্যন্ত। এর মানে কেমন? আমরা যদি এস এর জন্য চিন্তা করি, এস এর মান কি 0, তাহলে 0 থেকে 0 হয়ে মাইনাস 0, এটা বলে কিছু আছে? সব তো শূন্যই, তাহলে শুধুই 0, শুধুই 0। তাহলে এস এর জন্য আমরা পাচ্ছি শুধুমাত্রই 0, অর্থাৎ একটা মাত্রই অরবিটাল। আমরা যদি পি এর জন্য চিন্তা করি, তাহলে পি এর মান 1, তাহলে প্লাস 1 0 মাইনাস 1, তাহলে আমরা 3টা পাচ্ছি। ঠিক আছে, 3টা, আর এখানে হচ্ছে 1টা। আমরা যদি ডি এর জন্য হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি প্লাস 2 মাইনাস প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। যেহেতু এটা কি, এল এর মান কি 2, এই আসে, তাহলে আমরা 5টা পাচ্ছি। আমরা যদি এফ এর জন্য চিন্তা করি, তাহলে এফ এর এল এর মান কত? 3। তাহলে 3 হলে প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 1 2 3 মাইনাস 1 2 3। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এস এর কথা বলবো তখন আমরা কল্পনা করে নেব কি, সেখানে মাত্র একটা মাত্রই অরবিটাল আছে। আমরা যখন পি এর কথা কল্পনা করবো তখন আমরা বুঝে নেব সেখানে 3টা মাত্রই অরবিটাল আছে। আমরা যখন ডি এর কথা চিন্তা করবো তখন আমরা বুঝে নেব সেখানে 5টা মাত্রই অরবিটাল আছে। আমরা যখন এফ এর কথা চিন্তা করবো তখন সেখানে আমরা বুঝে নেব 7টাই অরবিটাল আছে। ঠিক আছে, এখন তোমরা একটু আগের লাইনটাতে যাও তো। আগে আমি যে উপশক্তি স্তর বুঝালাম, উপশক্তি স্তরে বললাম যে যেন প্রথম কক্ষপথে শুধুমাত্র একটা হয়, সেটা হচ্ছে 0। দ্বিতীয় কক্ষপথে 2টা হয়, 0 আর 1 উপশক্তি স্তর। আর তৃতীয় কক্ষপথে 3টা হয়, 0 1 2। আর চতুর্থ কক্ষপথে 3টা হয়, 4টা হয়, 0 1 2 3। এখন এই জিনিসটা কেন লিখলাম তোমরা একটু জিনিস চিন্তা করো। আমরা যখন বললাম উপশক্তি স্তর থেকে আমরা অরবিটাল বের করলাম, তখন এস উপশক্তি স্তরের ভিতরে একটা অরবিটাল পেলাম, পি উপশক্তি স্তরের ভিতরে আমরা 2টা অরবিটাল 3টা অরবিটাল পেলাম, ডি উপশক্তি স্তরের ভিতরে বা 2 নম্বর উপশক্তি স্তরের জন্য আমরা পেলাম 5টা, আর 3 উপশক্তি স্তর বা আমরা 3f উপশক্তি স্তরের জন্য আমরা পেলাম 7টা অরবিটাল। তাহলে আমরা উপশক্তি স্তর থেকে অরবিটাল কিভাবে বের করে সেই জিনিসটা পেলাম। এই জিনিসটাকে আমরা 12 প্লাস 1 দিয়ে বের করতে পারি সংখ্যাটা। যেমন আমরা যদি এস এর জন্য বসাই, এস এর মান কি 0, তাহলে 0 হলে 2 এ 0 0 প্লাস 1, তাহলে একটা, এই দেখা একটা। আমরা যদি পি এর জন্য চিন্তা করি তাহলে 1, তাহলে 2 একে 3, তাহলে 3টা। 2 এর জন্য আমরা হিসাব করি তাহলে 2 2 4 প্লাস 1 5টা, 3 এর জন্য হিসাব করলে 7টা। তাহলে আমরা উপশক্তি স্তর থেকে কিভাবে অরবিটাল বের করে, শুধুমাত্র একটা উপশক্তি স্তর থেকে কিভাবে অরবিটাল বের করে সেটা আমরা তার 12 প্লাস 1 দিয়ে আমরা বের করতে পারি কয়টা, আর সেগুলো কি কি সেটা আমরা প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত করলে কি বের হয়ে যাবে। যেমন ধরো একটা ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, আমরা সেই জিনিসটা বের করতে পারবো হচ্ছে 12 প্লাস 1 দিয়ে। কিন্তু 5 জনের নাম কি সেই জিনিসটা হচ্ছে আমরা 2 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 এই জিনিসটা বের করলাম। ঠিক আছে, এখন এই জিনিসটা লেখার কারণটা কি? এই জিনিসটা লেখার কারণ হচ্ছে আমরা যদি শক্তি স্তর থেকে ডিরেক্ট অরবিটাল বের করতে চাই, তাহলে কয়টা অরবিটাল আছে সেটা বের করব, বা কি কি আছে সেটা বের করব। যেমন ধরো আমরা যখন প্রথম কক্ষপথের জন্য বের করলাম তখন সেখানে আমরা পেলাম 0, একটা মাত্র উপশক্তি স্তর পেলাম, আর সেটার জন্য আমরা অরবিটাল একটাই পেলাম, অর্থাৎ একটার জন্য আমরা একটা পেলাম। আমরা যখন দ্বিতীয় শক্তি স্তরে গেলাম তখন আমরা সেখানে 0 পেলাম, 1ও পেলাম। 0-এর জন্য আমরা একটাই অরবিটাল পেলাম, আর 1-এর জন্য আমরা 3টা অরবিটাল পেলাম।
ঠিক আছে। আমরা যখন তৃতীয় শক্তি স্তরে যাব তখন আমরা সেখানে পাবো 0 1 2, যেখানে আমরা 0-এর জন্য একটা অরবিটাল পাবো, 1-এর জন্য 3টা, 2-এর জন্য 5টা। ঠিক সেমভাবে আমরা যদি তারপরটার জন্য যাই 0 1 2 3, তাহলে এটার জন্য হচ্ছে একটা, এটার জন্য হচ্ছে 3টা, বা এগুলো আমি হ্যাঁ এটার জন্য হচ্ছে একটা অরবিটাল, একটা অরবিটাল, একটা অরবিটাল, একটা অরবিটাল, এটার জন্য হচ্ছে 5টা অরবিটাল, এটার জন্য হচ্ছে 7টা অরবিটাল। দেখো তো এখন আমি যখন প্রথম শক্তি স্তরের জন্য বের করলাম তখন আমি শুধুমাত্র একটা অরবিটাল পেলাম। আমি যখন দ্বিতীয় শক্তি স্তরের জন্য বের করলাম তখন আমি 4টা অরবিটাল পেলাম। আমি যখন তৃতীয় শক্তি স্তরের জন্য বের করলাম তখন এগুলো কি এক একটা উপশক্তি স্তর, তার ভিতরে এক একটা উপশক্তি স্তর, আর সেগুলোর ভিতরে অরবিটাল। টোটাল আমরা অরবিটাল পেলাম কয়টা? 9টা। তারপরে এখানে আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা টোটাল পেলাম 16টা। একটা সম্পর্ক দেখতে পারতেছো 1 4 9 16 মধ্যে, হ্যাঁ 1 4 9 16 মধ্যে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, সেটা হচ্ছে n স্কোয়ার। n যদি আমাদের কক্ষপথ হয় তাহলে তার স্কোয়ার করলে ততটা আমরা উপশক্তি স্তর পাই। আমরা যদি n যদি কক্ষপথ হয় তার উপশক্তি স্তর হবে কি n স্কোয়ারটা, অরবিটাল হবে তার n স্কোয়ার। অর্থাৎ আমরা যদি প্রথম কক্ষপথের জন্য চিন্তা করি তার উপশক্তি স্তর, তার অরবিটাল হবে একটা। যদি আমরা দ্বিতীয় শক্তি স্তরের জন্য চিন্তা করি তাহলে হবে 4টা, তৃতীয় শক্তি স্তরের জন্য চিন্তা করলে 9টা, চতুর্থ শক্তি স্তরের জন্য চিন্তা করলে আমরা 16টা, যেটা আমরা এখানে দেখাইলাম। তা এখন যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে উপশক্তিস্তর তোমার কাছে 5 নাম্বার শক্তিস্তর দেওয়া আছে, তাহলে তোমার উপশক্তিস্তর কি কি হবে? তাহলে তো 5টা হবে, কারণ যত n তত l, 5টা উপশক্তিস্তর হবে। তাহলে 5টা উপশক্তিস্তরে তুমি 5টা থেকে তুমি হিসাব করে কি কয়টা অরবিটাল আছে সেটা বের করতে পারো। 0-এর জন্য একটা, তারপর ধরো 5টা যদি হয় তাহলে তুমি এখানে 4, এই 4-এর জন্য হবে কত? 9টা। তাহলে তুমি সবগুলো যোগ করতে পারো, সবগুলো যোগ করে এখানে কত পাবা? 25 পাবা, 25 পাবা। তোমাকে 5 নাম্বার কক্ষপথ দেওয়া হলো, সেখানে 5টা উপশক্তিস্তর আছে। উপশক্তিস্তরগুলো কী জিনিস বলবা? 0 1 2 3 4 বলবা, বা S P D F, এটাকে G বলা হয়। যেহেতু তোমাদের বইয়ে নাই এই জিনিসটা তোমাদের মাথায় রাখার দরকার নাই। তাহলে হচ্ছে যে যদি বলা চতুর্থ শক্তিস্তরের জন্য কয়টা উপশক্তিস্তর পাবা, তাহলে তোমরা বলবা তোমরা 4টা পাবা, যত n তত l, অর্থাৎ 0 1 2 3 3। আর এগুলো যদি বলা যায় নামগুলো বলো তাহলে তোমরা S P D F শক্তিস্তর থেকে আসলাম আমরা। এখন শক্তিস্তর থেকে যাওয়ার পর তোমাদের বলা হলো যে তোমরা উপশক্তিস্তর থেকে তোমরা অরবিটাল কয়টা সেটা বের করো। তখন তোমরা প্রত্যেকটা উপশক্তিস্তরের জন্য অরবিটাল বের করলে 1 3 5 7, প্রত্যেকটা উপশক্তিস্তরের জন্য এগুলো হচ্ছে কি অরবিটাল। এখন টোটাল শক্তিস্তরে কয়টা অরবিটাল আছে সেটা তোমরা কীভাবে বের করবা? সবগুলো যোগ দিবা যখন উপশক্তিস্তর থেকে হিসাব করবা, তাহলে 1 3 5 7 16। আর যদি বলে না তোমরা উপশক্তিস্তর থেকে হিসাব করার দরকার নাই, ডিরেক্ট শক্তিস্তর থেকে হিসাব করো, তাহলে তোমরা হিসাব করবা n স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার। আর কোনো ভুল হবে ইনশাল্লাহ? আশা করি আর ভুল হবে না। তাহলে তোমরা দেখলা কক্ষপথ কি n দ্বারা প্রকাশ করে, উপশক্তিস্তর কি l দ্বারা প্রকাশ করে, অরবিটালগুলো কি m দ্বারা প্রকাশ করে। আর একই যেমন f এর ভিতরে যে 7টা অরবিটাল আছে 7টাই সমশক্তি সম্পূর্ণ, d এর ভিতরে যে 5টা অরবিটাল আছে 5টাই সমশক্তি সম্পূর্ণ। ঠিক আছে। তাহলে এখন আমরা কক্ষপথ কি, উপশক্তিস্তর কি, অরবিটাল কি, কক্ষপথকে আমরা n দ্বারা প্রকাশ করি, উপশক্তিস্তরকে আমরা l দ্বারা প্রকাশ করি, অরবিটালকে আমরা m দ্বারা প্রকাশ করি। আর n দিয়ে আমরা আকার প্রকাশ করি, l দিয়ে আমরা কক্ষপথের আকৃতি প্রকাশ করি, যেটা আমরা SPDF অর্থাৎ বর্তুলাকার, ডাম্বেল এগুলো দেখাইলাম। আর অরবিটাল বা m দিয়ে আমরা ত্রিমাত্রিক বিন্যাস বুঝাই, অর্থাৎ x অক্ষ, y অক্ষ বা z অক্ষ বরাবর আমরা এই জিনিসগুলো বুঝাই। তারপরে আসা হচ্ছে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে, ইলেকট্রনগুলো হচ্ছে পৃথিবীর মতো, পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে আবার নিজের কক্ষপথে ঘুরে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে আবার নিজের কক্ষপথে ঘুরে। তো আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরি আর অপরটাকে নেগেটিভ ধরি। পজিটিভ হাফ, বিজ্ঞানীরা বলেছে পজিটিভ হাফ ধরতে, এই জন্য পজিটিভ হাফ ধরি। ঘড়ি কাটার দিকে আমরা যদি পজিটিভ হাফ ধরি তার বিপরীত দিকে আমরা নেগেটিভ হাফ ধরবো। আমরা যদি ঘড়ি কাটার দিকে নেগেটিভ হাফ ধরি তাহলে তার বিপরীত দিকে পজিটিভ, তো তুমি যেদিকে যেটা ধরবা তার বিপরীত দিকে তোমরা বাকিটা ধরবা। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের টপিক ছিল কোয়ান্টাম সংখ্যা। 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা পেলাম, 4টার মধ্যে
নাম হলো SPDF, যেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, যার মধ্যে 3টা হচ্ছে কক্ষপথের সাথে সংশ্লিষ্ট, একটা হচ্ছে ইলেকট্রনের সাথে সংশ্লিষ্ট। 3টা দিয়ে আমরা কি প্রকাশ করি? কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস। আর কক্ষপথ ইলেকট্রন দিয়ে আমরা কি, ইলেকট্রনের S দিয়ে আমরা কি প্রকাশ করি? সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন। ওই যে 3টা, ওই 3টা দিয়ে আমরা আরেকটা জিনিস প্রকাশ করি, সেটা হচ্ছে কক্ষপথ, উপশক্তি স্তর, অরবিটাল। আমরা যখন কক্ষপথকে আমরা N দিয়ে প্রকাশ করি, উপশক্তি স্তরকে আমরা L দিয়ে প্রকাশ করি, অরবিটালকে আমরা M দিয়ে প্রকাশ করি। N-কে আমরা ওই যে গোলাকৃতির অর্থাৎ বড় বড় অরবিট সেগুলো, আর উপশক্তি স্তর হচ্ছে তার ভিতরে যেখানে ইলেকট্রন থাকে সেই উপশক্তি স্তরকে আমরা বের করি, যেটা হচ্ছে আমরা SPDF বলি। সেটা আর অরবিটাল হচ্ছে কি, তার ভিতরে যে ত্রিমাত্রিক বিন্যাসের কারণে আমরা পজিটিভ নেগেটিভটা বের করি, অর্থাৎ +L থেকে -L পর্যন্ত। আমরা যখন কক্ষপথ থেকে উপশক্তি স্তরে যাই, তখন আমরা যতটা কক্ষপথ হবে ততটাই উপশক্তি স্তর হবে। যদি 3টা কক্ষপথ হয় তাহলে ততটাই উপশক্তি স্তর হবে, তার ভিতরে কি ততটাই উপশক্তি স্তর। যদি 4 নাম্বার কক্ষপথ হয় তাহলে তার ভিতরে 4টাই উপশক্তি স্তর। যদি 2 নাম্বার কক্ষপথ হয় তাহলে তার ভিতরে 2টা উপশক্তি স্তর। আর প্রতিটা উপশক্তি স্তরের জন্য আমরা কি +L থেকে -L পর্যন্ত আমরা অরবিটাল পাই, সেটাকে আমরা 2L+1 দিয়ে আমরা প্রকাশ করি, ততটা সংখ্যা আমরা পাই। তো সেই হিসেবে আমরা অরবিটাল থেকে উপশক্তি স্তর থেকে কয়টা অরবিটাল আছে সেটা বের করতে পারি। যদি আমরা কক্ষপথ থেকে ডিরেক্ট অরবিটালে হিসাব করি তখন আমরা n² দিয়ে হিসাব করি, আর যখন উপশক্তি স্তর থেকে অরবিটালে যাই তখন আমরা 2L+1 এরকম যতটা উপশক্তি আছে প্রত্যেকের জন্য এটা যোগ করে আমরা অরবিটাল বের করি। আর প্রতিটা অরবিটালে শুধুমাত্র 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা হচ্ছে পজিটিভ হাফের দিকে, একটা হচ্ছে নেগেটিভ হাফের দিকে। তো পজিটিভ হাফ নেগেটিভ প্রতিটা অরবিটালে যদি 2টা করে থাকে, আর কক্ষপথে যদি n² কক্ষপথ অরবিটাল থাকে, তার সাথে আমরা গুণ করে দিলে কি একটা কক্ষপথে ততটা ইলেকট্রন থাকে, একটা কক্ষপথে ততটা ইলেকট্রন থাকে। আশা করি তোমরা বুঝেছো আজকের ক্লাস। তারপর তোমাদের যদি তারপরও সমস্যা থাকে তোমরা আমাদের ইউটিউবে কমেন্ট করবে, আর হচ্ছে ফেসবুক পেজের কমেন্টে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।